মেয়েকে দেখা মাত্রই তাকে ভালোবাসতে পারলে আমাকে এতবার দেখেও ভালোবাসতে পারোনি কেন জেকে? আমি কি এতদিনে একবারও তোমার মন স্পর্শ করতে পারিনি? কেন করলে আমার সাথে এই অবিচার? আমি কখনো ভাবতে পারিনি যে আমাকে এই রকম পরিস্থিতিতে পড়তে হবে। জীবন নিঃশব্দে কেঁদেই চলেছে। জীবনের প্রথম ভালোবাসা যে তাকে এভাবে ক্ষত বিক্ষত করে ফেলবে সে ভাবতেও পারেনি। জাঙ্কুক যে কখনো এরকম করতে পারবে সেটা জিমিন দুঃস্বপ্নেও ভাবেনি। জিমিন দুহাতে চোখ জোড়া মুছে ঘুরে দাঁড়াতেই একটা মানব আকৃতির ছায়া ছাদের দরজা থেকে সরে যায়। জিমিন বুঝতে পারে যে সেখানে কেউ না কেউ তো আছে। জিমিন তখন বলে, কে কে ওখানে? ছায়াটা কিছুক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে থেকে উধাও হয়ে যায়। জিমিন না চাইতেও কিছুটা ভয় পেয়ে দ্রুত পায়ে ছাদ ত্যাগ করে। জাঙ্কুকের কাজিনদের সাথে গল্প করতে করতে এক পর্যায়ে লিসার রুমেই ঘুমিয়ে যায়। 12টার দিকে জাঙ্কুক এসে লিসার রুমের দরজার সামনে দাঁড়ায়। তাকে দেখে লিসা বলে ওঠে, কিরে ভাই, আজকেও কি আমার রুম দখল করার ধান্দায় আছিস নাকি? জাঙ্কুক দরজায় এক হাত ঠেকিয়ে বলল, তুই গত রাতে বলেছিলি যে তেকে এই রুমে জায়গা দিবি না, আর আজকেই ভুলে গেলি? বাকিরা সবাই সরু চোখে লিসা আর জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তারা কিছুই বুঝতে পারছে না। সবার এত এত কথার চিল্লানির মাঝে তে ধর পড়িয়ে শোয়া থেকে উঠে বসলো আর বলল, কি হয়েছে কি আপু, ভূমিকম্প হচ্ছে নাকি? তের ভীত কণ্ঠ শুনে সবাই একসাথে তের দিকে তাকালো। ভয়ে তের গলা শুকিয়ে আসছে। সবাই কেন এভাবে চিল্লিয়ে উঠলো সেটাই তে বুঝতে পারছে না। তে চোখ কষলে নরম স্বরে বলল, কি হলো বলছো না কেন? জাঙ্কুক রুমের ভেতরে ঢুকে তের সামনে এসে দাঁড়ালো আর বলল, তুমি এখানে ঘুমাতে পারবে না, যাও গিয়ে নিজের রুমে গিয়ে ঘুমাও। জাঙ্কুকের কথা শুনে তে অসহায় চোখে তার দিকে তাকায় আর বলে, আমি এখানে ঘুমালে আপনার কি সমস্যা? জাঙ্কুক কপাল কুঁচকে লিসার দিকে তাকিয়ে বলল, আরে সমস্যা আমার না, সমস্যাটা হচ্ছে লিসার। আসলে ও তোমাকে কালকে না করতে পারেনি, কিন্তু আজকেও আমার কাছে নিজের সমস্যার কথা জানিয়েছে। কথাটা শুনে লিসা কাশতে শুরু করলো। তে ঠোঁট ফুলে লিসার দিকে তাকিয়ে বলল, আপু, আমি এখানে ঘুমালে তোমার প্রবলেম হবে? লিসা হাসার চেষ্টা করে না বোধক মাথা নাড়ায়। লিসা তখন হেসে বলল, সমস্যাটা আমার না তে, সমস্যাটা আমার মহান ভাইয়ার। উনি চায় না যে তুমি এখানে আমার সাথে ঘুমাও। তে খাট থেকে নেমে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আপনি কি বলতে চান তাড়াতাড়ি বলুন, আমার ঘুম আসছে। জাঙ্কুক তখন রোজের দিকে তাকিয়ে বলল, আসলে তে সমস্যাটা কি জানো? রোজের না ঘুমের মধ্যে হাত পা ছোড়াছুড়ি করার অভ্যাস আছে, আর আমি চাই না ঘুমের মাঝে ও হাত পা ছোড়াছুড়ি করে তোমার ক্ষতি করুক। তাছাড়া তুমি প্রেগনেন্ট। রোজ ঘুমের ঘোরে হাত পা ছোড়াছুড়ি করে তোমার বাবুর হাত পা ভেঙে ফেলুক, এটা তো আমি কখনো চাবো না তে। জাঙ্কুকের কথা শুনে তের হাত পা ঠান্ডা হয়ে যায়। সে কয়েকটা শুকনো ঢোক গিলে রোজের দিকে তাকায়। রোজ মলিন হেসে তার দিকেই তাকিয়ে আছে। বাকিরা সবাই বুঝতে পারলো যে জাঙ্কুক কেন চায় না যে তে রোজের সাথে ঘুমাক। জাঙ্কুক গলা পরিষ্কার করে বলল, যাও নিজের রুমে গিয়ে ঘুমাও। তে কি বলবে বুঝতে পারছে না, কিন্তু এসব শোনার পরও তো সে আর রোজের সাথে ঘুমাতেই পারবে না। তে করুণ স্বরে জাঙ্কুককে বলল, আমি তো একা ঘুমাতে পারি না, আমার ভয় করে। জাঙ্কুক কিছু বলতে যাবে তার আগে জেনে বলল, ওফো, তোমার না রোজের সাথে ঘুমাতে হবে আর না জাঙ্কুক ভাইয়ের সাথে ঘুমাতে হবে, চলোতে তুমি আমার সাথে ঘুমাবে। পরের দিন সকাল হতে জাঙ্কুক আর তের রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করা শুরু হয়ে যায়। দুপুরের দিকে সবাই সেজেগুজে রেডি হয়ে নেয়। তের পরনে গাঢ় খয়েরি রঙের একটা ভারী জর্জেটের শাড়ি। এতগুলো মানুষের সামনে চুল বের করে রাখাটা তের কাছে বেশ অস্বস্তিকর হতো। সেই জন্যই তে নিজেই হিজাব পরেছে। হিজাবের ওপর একটা খয়েরি রঙের জোড়াও আছে। জাঙ্কুকের পরনে কালো রঙের স্যুট, হাতে ঘড়ি, চুলগুলো ভালোভাবে জেল দিয়ে সেট করা। তে আর জাঙ্কুক দুজনই স্টেজে পাশাপাশি বসে আছে। জাঙ্কুক বারবার তের দিকে তাকিয়ে তের গতিবিধি পর্যবেক্ষণ করছে। তের মন ভালো ছিল না, সে এসব কিছু করতে চায়নি। অবশ্য তাদের বিয়ের ব্যাপারটা সবাইকে জানাতে তো হবে। সেই সাথে সে মা বাবাকেও অনেক বেশি মিস করছে। তে নিজের ভাবনায় মগ্ন আর জাঙ্কুক থেকে দেখায় ব্যস্ত।
জাঙ্কুক তের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, মেয়েটা কিভাবে সাজিয়ে গুছিয়ে এতগুলো লোকের সামনে বসিয়ে রাখাটা কি বেশি জরুরি ছিল। কথাটা ভেবে জাঙ্কুক তের সামনে গিয়ে দাঁড়ালো। তে ভ্রু কুঁচকে মাথা উঁচু করে জাঙ্কুকের দিকে তাকালো আর বলল, সামনে থেকে সরুন। জাঙ্কুক তখন তেকে বলল, বাড়ির ভেতরে গিয়ে বসো, এখানে আর বসে থাকতে হবে না তোমার। তে তখন বলল, আপুরা সবাই খেতে গিয়েছে, যাওয়ার আগে আমাকে এখানেই বসে থাকতে বলে গেছে, ওরা আসুক তারপরেই যাব। জাঙ্কুক তখন রেগে বলল, নিজে থেকে যাবে নাকি তুলে নিয়ে যাব? জাঙ্কুকের কথা শুনে তে দাঁড়িয়ে যায়। এখন বেলা 3টা বাজে, রোদের তাপ কম, স্টেজে এসি লাগানো থাকায় তের বিশেষ কষ্ট হচ্ছে না, কিন্তু ভারী শাড়িতে তার দম বন্ধ হয়ে আসছে। তে তখন জাঙ্কুকে বলল, আমি এখানে বসে থাকলে আপনার কি সমস্যা? জাঙ্কুক ঘাড় কাত করে তেকে উপর নিচ দেখে বলে, তুমি আমার বউ, কোনো শোপিস না। খাওয়া দাওয়ার পরে স্টেজের সামনে অনেক লোকজন আসবে, আমি চাই না তারা তোমাকে দেখুক। তে বিষয়টা বুঝতে পেরে স্টেজ থেকে নেমে যেতে চায়, কিন্তু শাড়িটা অনেক ভারী থাকায় স্টেজের সিঁড়ি পার করার সময় সে পড়ে যেতে নিলেই জাঙ্কুক এক হাতে তের কাপড় চেপে ধরে। তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তখন থেকে বলে, এভাবেই তুমি আমার বাবুকে সামলে রাখবে, তাই না? তে তখন বলো, এই আপনি আমাকে স্পর্শ করেছেন, তাহলে কি ছেড়ে দিব পড়ে যাওয়ার জন্য? তে পেছনের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক ছেড়ে দিলেই সে একদম নিচে পড়ে যাবে। তে চোখ মুখ খিচিয়ে জাঙ্কুকের হাত পেঁচিয়ে ধরে আর বলে, ছাড়বেন না প্লিজ। জাঙ্কুক মুখে কিছু না বলে তেকে টেনে কোলে তুলে নেয়। তে চোখ বন্ধ করে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে। জাঙ্কুক থেকে কোলে নিয়ে বাড়ির ভেতর ঢুকতেই ড্রয়িং রুমে থাকা উপস্থিত সবাই অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক কারো দিকে না তাকিয়ে তেকে নিয়ে সোজা উপরে চলে আসে। তেকে বিছানার উপর বসাতেই তে চোখ মেলে তাকায়, চারিদিকে তাকিয়ে দেখে এটা তার রুম। তে কপাল কুঁচকে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক তখন তেকে বলে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? তে তখন বলল, আপনি আমাকে স্পর্শ করেছেন, কোলে তুলেছেন, তা আবার আমার অনুমতি ছাড়া। জাঙ্কুক একটা শ্বাস ছেড়ে বলে, হ্যাঁ তো তুমি কি করবে এবার? তে অন্যদিকে তাকিয়ে বলে, কি আর করব, আপনি না ধরলে আমি পড়ে যেতাম, সেই জন্য এইবারের মতো আমি কিছুই মনে করিনি। কিন্তু আমি এত সুন্দর করে সেজেছি, কোথায় একটু ছবি তুলবো, তাও আপনার জন্য ছবি তুলতে পারলাম না। আপুরা বলেছিল একসাথে অনেকগুলো ছবি তুলবো আমরা। কথাটা শুনে জাঙ্কুক নিজের পকেট থেকে তের ফোনটা বের করে তের হাতে দিতেই তে খুশি হয়ে যায়। তে তখন জাঙ্কুকে বলে, আরে ফোনটা আপনার কাছে ছিল, আমি তো ভেবেছি হারিয়েই ফেলেছি। জাঙ্কুক তখন বলল, শোনো, ফোনটা নিজের কাছেই রাখবে, আর এটা দিয়ে যত ইচ্ছা ছবি তুলবে। ওদের খাওয়া শেষ হলে আমি ওদেরকে পাঠিয়ে দেবো রুমে। তে খুশি হয়ে মাথা নাড়ায়। জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। বিকাল 5টা, তে সেলফি তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে। তেকে জাঙ্কুকের অনুমতি নিয়ে আবারও স্টেজে নিয়ে আসা হলো। জাঙ্কুক সামনের দিকে তাকিয়ে তেকে দেখলো। সে তেকে দেখে অবাক হলো না। তেকে না সাজলেও ভীষণ ভালো লাগে। তার চোখে তে সর্বাবস্থায় সবচেয়ে সুন্দরী দেখতে। অনুষ্ঠানে জাঙ্কুকের বন্ধু জেহেপও এসেছে। জেহেপের থেকে কিছুটা দূরের চেয়ারে বসে আছে জিমিন। সে অনেকক্ষণ যাবৎ এখানেই বসেছিল। সে আজকে বিশেষ সাজগোজ করেনি। জাঙ্কুক আর তেকে একসাথে দেখে জিমিন একটা তাচ্ছিলে হাসি দিল। তার চোখ ভিজে আসছে। মনে মনে ভাবছে, তের জায়গায় তো আমার থাকার কথা ছিল। জিমিন এসব মেনে নিতে পারছে না। জিমিন বসা থেকে উঠে এক ধরে বাড়ির ভেতর চলে গেল। কিছুক্ষণ পর সুগা জিমিনের রুমের কাছে গেল আর রুমের দরজা নক করে বলল, জিমিন দরজা খোল, বাইরে সবাই তোকে খুঁজছে। জিমিন দরজা খুলে দিতে সুগা রাগী কণ্ঠে বলে উঠল, তুই সিনক্রেট করতে চাইছিস নাকি? বাড়িতে অনুষ্ঠান চলছে, তার মধ্যে তুই এভাবে ঘরবন্দি হয়ে থেকে কি প্রমাণ করতে চাইছিস? কাকিমাও তো নতুন বউকে মেনে নিতে পারেনি, সে কি সব কিছু সহ্য করে নিচ্ছে না? তাহলে তুই কেন পারছিস না? জিমিন ক্ষীণ স্বরে বলল, আমার কিছুই হয়নি, শরীর ভালো লাগছিল না, সেই জন্য শুয়েছিলাম। আমাকে খুঁজছে কেন সবাই? সুগা তখন বলল, গ্রুপ ফটো তুলবো, তাই সবাই তোকেই খুঁজছে। জিমিন তখন কান্না ভরা চোখে বলল, আমি এই বংশের কেউ না, আমি থাকলে কি আর না থাকলে কি, গ্রুপ ফটোতে কোনো আসে যায় না তোমাদের। আর তাছাড়া আমার থাকার কথা ছিল জেকের পাশে, সেখানে আমি থাকবো এক কোণায় আগাছার ন্যায়। ব্যাপারটা আমার চোখে মোটেও ভালো দেখাচ্ছে না সুগা, তুমি চলে যাও এখান থেকে। সবাই ছবি তোলার জন্য স্টেজে দাঁড়ালো। তে ঘাড় উঁচু করে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। তাদের উচ্চতার ব্যবধান দেখে বিস্মিত হলো মেয়েটা।
সে উচ্চতায় জাঙ্কুকের বুক বরাবর। এই ফ্যামিলির মানুষগুলো জাঙ্কুকের মতোই খাম্বা টাইপের। তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক তখন মুচকি হেসে বলল, ক্যামেরা তোমার সামনেতে, আমার মুখে লাগা, তাই সামনে তাকাও। আমার দিকে তাকিয়ে আছো কেন? কথাটা শুনে তে সামনের দিকে তাকালো আর লজ্জায় পড়ে গেল। বৌভাতের অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেছে। তে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় ঘুমিয়েছিল। ঠিক তখনই জেনি কারোর সাথে ফোনে কথা বলছিল। তা শুনে তের ভীষণ বিরক্ত লাগলো। তে তখন বলল, উফ জেনি আপু, তোমার এই ফোনের কথার জন্য আমি ঘুমাতে পারছি না তো, আমার ভীষণ ক্লান্ত লাগছে। জেনি তখন বলল, ঠিক আছে বনু, তুই ঘুমা, আমি আস্তে আস্তে কথা বলবো রে, তোর ডিস্টার্ব হবে না। তে আর কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। তার চোখে ঘুম ভর করলেও কানের মধ্যে জেনির কণ্ঠ একটা শোরগোল তুলছে, কিছুতেই নিস্তার মিলছে না। ঠিক তখনই হঠাৎ করে তার পাশে থাকা বালিশের নিচে রাখা ফোনটা বেজে উঠল। তের চোখ ছল ছল করছে ঘুমে, কিন্তু মনের ভিতর চিন্তার ঢেউ। মা বাবা ছাড়া তার ফোন নাম্বার তো আর কেউ জানে না, তাহলে তারা কি কল দিয়েছে? তে দ্রুত বালিশের পাশে রাখা ফোনটা হাতে তুলে নেয়। স্ক্রিনে ভেসে ওঠা নম্বরটা দেখে অচেনা উত্তেজনায় গলা শুকিয়ে আসে তের। তে তখন বলতে লাগলো, এটা তো জাংকুকের নাম্বার, উনি এত রাত্রে আমাকে কেন কল দিচ্ছেন? তে এখনো দ্বিধায় রিসিভ করবে কি না, ততক্ষণে কল কেটে যায়। অন্যদিকে তে কল রিসিভ না করায় জাংকুকের মনটা খারাপ হয়ে যায়। এক ধরনের হতাশা আর অধৈর্যের তাড়নায় সে আবারও তের নম্বরে ডায়াল করলো। তে ফোনটা রাখতেই যাচ্ছিল, তার আগেই আবারও কল আসে। এবার আর দেরি না করে তে কলটা রিসিভ করে ফোনটা কানে লাগিয়ে ছোট্ট করে বলে, বলুন। তার ঘুম ভাঙা কণ্ঠ শুনে জাঙ্কুকের নিদ্রাহীন চোখে যেন আরো রাত জেগে উঠল। অন্য প্রান্ত থেকে কোনো সারা শব্দ না পেয়ে তে ভ্রুকুচকে স্ক্রিনের দিকে তাকায়, আবার ফোনটা কানে লাগিয়ে বলে, হ্যালো, কল দিয়ে ঘুমিয়ে গেছেন নাকি? জাঙ্কুক কি বলবে বুঝতে পারছে না। কয়েক মুহূর্ত নীরব থাকার পর শান্ত গলায় বলে ওঠে, হানিবি, আমি ঘুমাতে পারছি না। হানিবি ডাকটা শুনে তের কপালে ভাঁজ পড়ে। একটু বিরক্তি এলেও পরের কথাটা শুনে সে ভাবনায় পড়ে যায়। কেন, আপনার কি শরীর খারাপ? জাংকুকের কণ্ঠে তখন হালকা ক্লান্তির সুর। জাংকুক তখন বলল, না, শরীর খারাপ লাগলে মেডিসিন খেয়ে নিতাম, আমার তো মন খারাপ। তে একটু থেমে যায়, নরম কণ্ঠে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে আপনার? জানি না হানিবি। জাংকুক একটুখানি থেমে যায়, তারপর ধীর কণ্ঠে বলে ওঠে, তুমি একবার আসবে আমার রুমে? তে থমকে যায়। কথাটার মধ্যে যেন একটা ভিন্ন রকম আবেদন ছিল, যা তেকে দ্বিধায় ফেলে দেয়। তে তখন বলে, আমি গিয়ে কি করব? জাংকুক আবার কিছুক্ষণ চুপ করে থাকে, যেন নিজের আবেগ সামলাতে ব্যস্ত সে। তারপর এক নিঃশ্বাসে বলে ওঠে, আচ্ছা তুমি ঘুমাও, রাখছি। তে কিছু বলার আগে কল কেটে যায়। সে এক দীর্ঘশ্বাস ফেলে ফোনটা পাশে রেখে দেয়। জিনির এতক্ষণে কথা বলা শেষ হয়েছে ফোনে। সে তখন তের দিকে তাকিয়ে বলল, কি রে তে, কে ফোন দিয়েছিল তোকে এত রাত্রে? তে তখন বলল, তোমার ভাই জাংকুক ফোন দিয়েছিল। জেনি তখন বলল, তা জাংকুক ভাই কি বললো শুনি? ওনার নাকি মন খারাপ লাগছে, তাই উনি আমাকে ডাকছিল। জেনি তখন বলল, মন খারাপের কোনো মেডিসিন নেই রে বোন, ভাইয়ার হয়তো তোকে ভীষণ প্রয়োজন, তোর উচিত ভাইয়ার কাছে যাওয়ার। জেনির কথায় তের গলার রন্ধ্রে যেন কিছু একটা আটকে গেল। মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে আসে। চোখের সামনে ভেসে উঠে সেই অন্ধকার রাতটা, যখন জাঙ্কুকের রুমেতে আটকা পড়েছিল। সেই স্মৃতি শরীরের প্রতিটি কোষে ভয় ছড়িয়ে দেয় তের। ঠোঁট কেঁপে উঠে কয়েকবার ঢোক গিলে তে বলল, আমি তার কাছে যেতে পারবো না আপু, তাকে দেখলে আমার ভয় করে। তের ভয়ানক বিব্রত মুখ দেখে জেনি খানিকটা অবাক হলেও তার বয়সের কথা মাথায় রেখে এবার কণ্ঠস্বরটা একটু নরম করে বলল, আমি এবার বুঝতে পারলাম যে ভাইয়া তোকে আলাদা রুমে কেন রাখিয়েছে। প্রবলেমটা ভাইয়ার না, প্রবলেমটা তোর। তুই হয়তো আলাদা রুমে থাকতে চেয়েছিস, তাই না তে? তে মাথা নিচু করে ধীর গতিতে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। ঘরের বাতাস যেন ভারী হয়ে আসে। জেনি দীর্ঘশ্বাস ফেলে বলে, বাচ্চামো করিস না তে। আমাদের নানুর বয়স যখন 12 বছর ছিল, তখন নানা ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছিল। তার দ্বিতীয়বার পিরিয়ড হওয়ার আগে সে কনসিভ করেছিল। সে কি নিজেকে মানিয়ে নেয়নি? তোরও নিজেকে মানিয়ে নেওয়া উচিত। তের বুকের ভেতর কেমন যেন একটা অস্বস্তির স্রোত বইতে থাকে, তবুও জেনি থামে না। তাকে আবারও বলে,
যদিও জেকে ভাই সেরকম নয়, কিন্তু পরিশেষে সেও একজন পুরুষ মানুষ, আর পুরুষ জাতি বউকে কাছে না পেলে বাইরে নজর দেবে, সেটাই স্বাভাবিক। কথাটা শুনে তে চমকে তাকায়। তার চোখে মুখে রাগ ও হতাশার ছাপ স্পষ্ট। জেনের কথাগুলো যেন আগুনে ঘি ঢালার মতো লাগলো। জাঙ্কুকের সম্পর্কে মনে আবার আজে বাজে ভাবনা আসে তার। ঠোঁট চেপে নিজ মনেই বলে ওঠে, তোমরা ওনাকে যতটা মহান মনে করো, উনি ততটাই অসভ্য আর খারাপ লোক। আমি তার কাছে যাই বা না যাই, উনি তো বাইরে নজর দেবেই। তাই শুধু শুধু হরিণ হয়ে বাঘের গুহায় যাওয়ার কোনো মানেই হয় না। নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্যে আমাকে নিজের রুমে ডাকছেন উনি। জেনি তখন দেখে বলল, কি ভাবছিস তে? তে নাবোধক মাথা নাড়ায়। জেনি আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই প্রেগনেন্ট তে, ভাইয়া একজন ডক্টর, আপাতত তোর ভয় পাওয়ার কারণ দেখছি না। তুই নিশ্চিত মনে ভাইয়ার রুমে যা। না আপু, আমি যাব না। তে হঠাৎ চিৎকার করে ওঠে, যার তীব্রতায় জেনি খানিকটা চমকে যায়। আমি আমি ওনার রুমে কিছুতেই যাব না। তের গলায় দারুণ রাগ আর ভয়। জেনি তখন বলে, জেদ করছিস কেন বনু? তোর এসব বাচ্চামো শুধুমাত্র জেকে ভাই বলেই সহ্য করছে। অন্য কেউ হলে এতক্ষণে তোকে তুলে নিয়ে যেত। তে দু হাতে নিজের কান জোড়া চেপে ধরে মৃদু স্বরে বলে, উনি তেমনটা করতে পারবে না আপু। জেনির মুখটা এবার মলিন হয়ে আসে। হালকা কণ্ঠে বলে, বেচারা আমার ভাইটার জন্য কষ্ট লাগছে রে, সেই সাথে তোর উপর ভীষণ রাগও উঠছে। আরে ওর রুমে গেলে ও কি তোকে খেয়ে ফেলবে নাকি? জেনির কথাগুলোতে কান থেকে ঝেড়ে ফেলতে চাইলেও প্রতিটা শব্দ যেন তার মনের ভেতর খচখচ করে বাজছে। তো এবার কান থেকে হাত সরিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, আপু ওনার জন্য আজকে আমার এই অবস্থা, আর তুমি প্রশ্ন করছো আমাকে খেয়ে ফেলবে কি না? তের কথায় জেনি যেন কিছুটা স্তব্ধ হয়ে যায় আর বলে, এটা কোনো কথা? তোকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে বলে তুই সারা জীবনে আর ভাইয়ার কাছেই যাবি না? তে মাথা নেড়ে স্পষ্টভাবে বলে, হ্যাঁ ঠিক ধরেছ। জেনি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তাহলে আর কি, ভাইয়ার জন্য আর একটা ম্যাচিউর টাইপের মেয়ে খুঁজতে হবে দেখছি। তে তখন রেগে বলে, মানে? তের প্রশ্নে জেনি শুয়ে পড়তে পড়তে বলে, মানে আবার কি? তুই ভাইয়ার কাছে না গেলে ভাইয়াকে আবারও বিয়ে করাতে হবে না? তে এবার শান্ত গলায় কিন্তু দৃঢ়ভাবে বলে, উনি আর বিয়ে করতে পারবে না। দেখা যাবে বিয়ে করতে পারবে কি না। কথাটা বলে জেনি চোখ বন্ধ করে শুয়ে পড়ে। রুমটা খানিকটা নীরব হয়ে আসে। তে কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে বসে থেকে একবার আস্তে করে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। বাইরে তখন গভীর রাত। 2 দিন পর যে যার মতো বাসায় চলে গেছে। অনুষ্ঠান শেষ। তের ভীষণ মন খারাপ লাগছে। বাসাটা আবারও খালি হয়ে গেল। তে মুখ গম্ভীর করে জাঙ্কুকে দাদুমণির রুমে আসলো। তে আর তার দাদুমণি দুইজনই বসে বসে গল্প করছিল। জিমিন তখন হাসি মুখে দাদুমণির রুমে এসে তেকে দেখে তার মুখটা মলিন হয়ে গেল। রেগে জাঙ্কুকে দাদুমণিকে বলল, তোমার নাত বউ 2 দিন আগে এসে আমার জায়গা দখল করে নিয়েছে দেখছি। তের মুখটা গম্ভীর হয়ে যায়। সে ধীর স্বরে জবাব দেয়, আমি আপনার জায়গা নেইনি আপু। এই বাড়ির বউ হিসেবে কি আমি দাদুমণির কাজ করে দিতে পারি না? আপনি এভাবে বলছেন কেন? জিমিন কোনো উত্তর দেয় না, শুধু অগ্নি চোখে তের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ভেসে আসে গম্ভীর স্পষ্ট একটা কণ্ঠস্বর, তে কোথায় তুমি? তে ডাকটা শুনে তে সহ বাকিরা দরজার দিকে তাকালো। জাঙ্কুক তেকে ডাকতে ডাকতে এদিকেই আসছে। দাদুমণিকে জিজ্ঞেস করলো, দাদুমণি তে কি এই রুমে আছে? কথাটা শুনে তের জাঙ্কুকের দাদুমণি বলল, হ্যাঁ দাদু ভাই, তোমার বউ এখানেই আছে। অত অধৈর্য হয়েও না। জাঙ্কুক রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে তের উদ্দেশ্যে বলল, তে চলো। কোথায় যাব? আর আপনি কখন আসলেন? আমি কিছুক্ষণ আগে এসেছি। তোমার রুমে তুমি ছিলে না, তাই খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। চেকআপের জন্য তোমাকে নিয়ে যেতে এসেছি, রেডি হয়ে নাও। তে একটা ঢোক গিলে বলো, আমি হাসপাতালে যাব না। জাঙ্কুক তের দিকে এগিয়ে গেল। জিমিন এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে। জাঙ্কুক যেন জিমিনকে দেখেনি। আগে যাও, তার সাথে 2-1টা কথা বলতো। কিন্তু তে এই বাড়িতে আসার পর থেকে জাঙ্কুক যেন জিমিনকে চোখেই দেখে না। জাঙ্কুক তের সামনে দাঁড়িয়ে বলল, তুমি বাবুকে দেখতে চাও না? তে চুপ করে রইল। জাঙ্কুক শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, আল্ট্রাসাউন্ড করাবো শুধু, রেডি হয়ে নাও কুইক। তে ঠোঁট চেপে নিচের দিকেই তাকিয়ে রইল। দাদুমণি স্নেহ ভরা কণ্ঠে বলল, দাদু ভাইয়ের সাথে যাও নাতবো, স্বামীর সাথে থাকলে ভয় কিসের? তে মাথা নেড়ে
উঠে দাঁড়ালো, বাথরুমের মতো রুম থেকে বেরিয়ে এলো। এমনিতেও বাবুর জন্য সে সব কিছুই করতে পারবে। জাঙ্কুক ড্রয়িং রুমে বসে কারোর সাথে ফোনে কথা বলছিল। তে রেডি হয়ে আসতেই জাঙ্কুক তেকে উপর নিচ পরখ করে নিল। তে বোরকা পরেছে, মাথায় হিজাব, হাতে একটা ছোট্ট ব্যাগ। জাঙ্কুকের চাহনি দেখে তে খানিকটা অপ্রস্তুত হয়ে ব্যস্ত হাতে নিজের হিজাব ঠিক করতে লাগলো। জাঙ্কুক একটা শ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে বলল, ওন্না ঠিকঠাকই আছে, চলো এবার। জাঙ্কুক হাঁটা ধরলো, তে তাকে অনুসরণ করে বেরিয়ে গেল। জাঙ্কুক সেফলি কার ড্রাইভ করে হাসপাতালের সামনে গাড়ি পার্ক করলো। তে বেশ বিরক্ত হয়ে জাঙ্কুককে অনেক আস্তে আস্তে গাড়ি চালিয়েছে। সে বেশ কয়েকবার স্পিড বাড়াতে বলেছিল, কিন্তু বিনিময়ে জাঙ্কুক শুধু শীতল চাহনি নিক্ষেপ করেছে তের দিকে। হাসপাতালের চত্বরে গাড়ি থেমে যায়। জাঙ্কুক থেকে বলে, নামো। জাঙ্কুকের কথা শুনে তে তাকাতেই দেখতে পেল জাঙ্কুক কার ডোর ওপেন করে দাঁড়িয়ে আছে। তে ধীর পায়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। জাঙ্কুক একবার তের দিকে তাকিয়ে হাঁটা ধরলো। পথের বেশ কয়েকজন পরিচিত চিকিৎসক আর নার্স জাঙ্কুকের সাথে কথা বলছে, তবে কেউ তেকে অতটা পাত্তা দিচ্ছে না। তারা লিফটে করে 7 তলায় এসে থামলো। লিফট থেকে নামতেই জেহব এগিয়ে আসলো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তখন জেহবকে বলল, জেহব সব রেডি করে রেখেছিস তো? হ্যাঁ ভাই, সব রেডি করে রেখেছি। ভাবি কেমন আছে রে? ভাবি ডাক্তার তের কানে অদ্ভুত এক রেশ ফেলে। তে উত্তর না দিয়ে মুখে সৌজন্যমূলক হাসি টানলো। জাঙ্কুক তেকে নিয়ে সোনোগ্রাফি রুমে প্রবেশ করলো। পুরো হাসপাতালে এয়ার কন্ডিশন লাগানো, যার জন্য তের একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। যদিও জীবন ভিলাতেও এসি আছে, কিন্তু হাসপাতালের এসি টেম্পারেচার একটু বেশি ঠান্ডা। তে বেডের উপর বসতেই জাঙ্কুক সোনোগ্রাফি রুমের ডোর লক করে দিল। ফলস্বরূপ তে বসা থেকে দাঁড়িয়ে যায় আর বলে, দরজা দরজা আটকালেন কেন? জাঙ্কুক তখন বলে, কেন আবার? তোমার আল্ট্রাসাউন্ড করা হবে, সেজন্যই বন্ধ করে দিলাম। তে ব্রুকুচকে বলো, ডাক্তার তো আসেনি, আল্ট্রাসোনোগ্রাম কে করবে? জাঙ্কুক সোনোগ্রাফি মেশিনের সামনে চেয়ার টেনে বসলো। স্ক্রিনের দিকে তাকিয়ে বলো, আমি থাকতে আবার ডক্টরের কি প্রয়োজন? ভুলে গেছো আমি তো নিজেই একজন ডক্টর। পেটের ওপর থেকে কাপড়টা সরিয়ে এখানে শুয়ে পড়ো দেখি। তে তখন চেঁচিয়ে বলো, কি? আপনার